ছিল তার পরের রুল থেকে লেখো। এই যে দ্বিতীয় ক্লাসটা পরের রুল থেকে কন্টিনিউ করছি, সেই রুলগুলো একটু লিখে নাও। পিএসসি এর মধ্যে থেকে মোটামুটি দেবে, হ্যাঁ, এর বাইরে খুব একটা দেবে না। আচ্ছা, এর পরের রুলটা কত নাম্বার হবে? রুল 9, রুল 8 বোধহয়। 8, হ্যাঁ 8 হবে। রুল 8 লেখো। বেশ, রুল 8 এটা কি বলছে, রেকর্ড করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুল 8 ঠিক আছে। কালেকটিভ নাউনে সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে? নাউনে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হয়। সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব হয়। যেরকম আমি যদি বলি এক পাল গরু, এক পাল ভেড়া, স্কুল অফ ফিশ, ঠিক আছে, ঠিক আছে, এরকম যদি বলি, সেগুলোর ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। যেমন ধরো দ্য হার্ড অফ কাউজ আমি যদি বলি, ঠিক আছে, দ্য হার্ড, HERD, হার্ড অফ কাউজ। এরপরে যদি আমি বলি ইজ অবলিক আর, হ্যাঁ, ইজ অবলিক আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, হ্যাঁ। তাহলে দ্য হার্ড অফ কাউস দেখে মনে হচ্ছে কাউস প্লুরাল, কিন্তু যখন এক পাল গরু, যখন কালেকটিভ নাউন, অনেকগুলো গরু, একই প্রজাতির প্রাণী আছে, একই প্রজাতির প্রাণী এক পাল অনেকগুলো একসঙ্গে থাকবে, তখন অলওয়েজ সিঙ্গুলার, মানে ইজটা উত্তর হবে। সেরকম আমি যদি বলি দ্য স্কুল অফ ফিশ, স্কুল অফ ফিশ, সেক্ষেত্রেও কিন্তু ইয়েছে, মানে এক প্রজাতির মাছই অনেক আছে, তখন কিন্তু ইয়েতে হবে, ঠিক আছে? তারপর যদি বলি দ্য কমিটি, COMMITTE, the committee has unaimingly আচ্ছা, এটা না করে আমি এটা বলি, the committee has decided to take action against him। এখানে কমিটি বলতে কি, একটা কমিটিতে অনেক লোক আছে, ঠিক আছে, অনেক লোক এখানে উপস্থিত কমিটির মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে কমিটি যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কিন্তু কমিটিতে একটা অনেক লোক আছে, হয়তো বিভিন্ন ছেলে মেয়ে মিশে থাকতে পারে, কিন্তু মানুষ, হিউম্যান, এক প্রজাতির লোক অনেক আছে, তখন কিন্তু আমরা অলওয়েজ সিঙ্গুলার ব্যবহার করব, ঠিক আছে, অলওয়েজ সিঙ্গুলার ব্যবহার করব। বেশ, এই অবধি বোঝা গেছে? হ্যাঁ। বেশ, আচ্ছা, পরেরটায় আমরা যাই, পরের ইয়েটাতে। এবার পরের রুল, পরের রুলে যাব আমরা। কত হবে? রুল 8, না রুল 9, রুল 9। বেশ, আচ্ছা, রুল 9 হচ্ছে কিছু এক্সেপশন আছে, ঠিক আছে, কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা আমরা দেখব। এক্সেপশনটা হচ্ছে যখন অনেকগুলো জাজ থাকবে, ঠিক আছে, একটা আমি লিখিয়ে দিচ্ছি, এটা কমন পড়তে পারে, অনেকগুলো জাজ, এটা একদম বহুবার পড়েছে, তাই জন্য আমি লেখাচ্ছি আলাদা করে। অনেকগুলো জাজ, মানে রুল 9 না করে তুমি এটা সাব ক্লজ, মানে সাব পয়েন্টও করতে পারো। অনেকগুলো জাজ যদি থাকে, যদি থাকে, তাহলে তাদের ডিসিশনের উপর ডিপেন্ড করবে, এর উপর ডিপেন্ড করবে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল, না প্লুরাল। আমি প্লুরালটা ইংরেজিতে লিখে দিচ্ছি, বাংলায় লিখছি না।
ঠিক আছে? যেমন অনেকগুলো জাজ, ধরো আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন হচ্ছে দ্য জুরি are divided in their opinion. এটা একটা হলো। আরেকটা এক্সাম্পলে বলছি দ্য জুরি ইজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তো ইন জেনারেল পরীক্ষার ক্ষেত্রে জুরি আরটাই ওরা নেবে, তোমরাও তাই অপশনই নেবে। জুরি আর অনেকগুলো জাজ, 5 বেঞ্চ জাজ, 2 বেঞ্চ জাজেস এরকম যদি থাকে তখন সেটাকে একসঙ্গে জুরি বলি। আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন যদি বলে, ঠিক আছে, মানে একটা কমিউনিটিতে কি জাজের কমিউনিটিতে তারা ইয়ে দিচ্ছে, মানে ডিসিশন দিচ্ছে, তাহলে আমরা যখন কমিটি করেছিলাম সিঙ্গেল ভার্ব ইউজ করেছিলাম, তাহলে জুরির ক্ষেত্রেও ইজ ব্যবহার করা উচিত ছিল এরকম। এবার সমস্ত জুরি যখন একই ডিসিশন দেবে তখন জুরি ইজ, আর যখন সমস্ত জুরি, তারা 5টা বেঞ্চে 5 জন জাজ এইভাবে আছেন, ঠিক আছে, ই একরকম ডিসিশন দিচ্ছেন, ইনি একরকম দিচ্ছেন, ইনি একরকম, ইনি একরকম, ইনি একরকম, 5 জন 5 রকমের ডিসিশন দিলে তখন কিন্তু এটাকে প্লুরাল ব্যবহার করতে হয় ডিসিশনের ক্ষেত্রে। আর যদি 5 জন মিলে একই ডিসিশন বলে না এই ব্যক্তির অমুক সাজা হোক, এই ব্যক্তির এমুক যাবজ্জীবন কারাদণ্ড হোক, 5 জনই একই ডিসিশনে সাইন করলেন তখন জুরি ইজ হয়ে যাবে। আর জুরি আর কখন 5 জনে আলাদা আলাদা ডিসিশন দিচ্ছেন, 2 জন মানলেন 3 জন মানলেন না, এরকম যদি হয়। তাই কিন্তু আমি আগে রুলে কি শেখালাম, যে একই কমিটি, যেমন কমিটিতে একটা লোক, অনেক লোক একই ডিসিশন দিচ্ছে, স্কুল অফ ফিশ একই প্রজাতির মাছ, সেগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার, তাহলে জুরির ক্ষেত্রেও সিঙ্গুলার হওয়া উচিত ছিল, কারণ জাজ মানে তো একই প্রজাতির মধ্যে পড়ে যাচ্ছে সবাই, তাই না? প্রজাতি বলাটা ভুল, মানে একই কমিউনিটির মধ্যে পড়ে যাচ্ছে জিনিসটা, তাই না? তাহলে একই কমিউনিটির মধ্যে পড়ে যাচ্ছে জিনিসটা, সেইটা ক্ষেত্রে আমরা কিন্তু জুরি আর ব্যবহার করব ডিসিশনটা দেখে, যে তারা একই ডিসিশন দিচ্ছে না আলাদা ডিসিশন দিচ্ছে। যখন জুরি আর তখন হচ্ছে ডিফারেন্ট ডিসিশন ডিফারেন্ট ওপিনিয়ন, আলাদা সিদ্ধান্ত, ঠিক আছে? যখন আলাদা সিদ্ধান্ত হবে আলাদা, তখন হচ্ছে জুরি আর, আর যখন হচ্ছে সেম ডিসিশন একই সিদ্ধান্ত হবে তখন জুরি ইজ। এটা একটু এক্সেপশন, হ্যাঁ। ইন জেনারেল আগের রুল অনুযায়ী জুরি আর হওয়া উচিত নয়, জুরি ইজ হওয়া উচিত, কিন্তু ডিসিশনের উপর ডিপেন্ড করে গেল যে জাজেসরা তাদের কি চেঞ্জেস হবে। আরেকটা এক্সাম্পল আছে দ্য অডিয়েন্স, এইটা এক্সেপশন, দ্য অডিয়েন্স, এই রুল 9টা হচ্ছে রুল 8 এর এক্সেপশন, ঠিক আছে, এক্সেপশন অফ রুল 8, ঠিক আছে। এবার হচ্ছে দ্য অডিয়েন্স, AU DIENC, দ্য অডিয়েন্স হ্যাভ, এখানে কিন্তু অডিয়েন্স হ্যাভ হবে না। কমিটির ক্ষেত্রে যেমন একটাই হলো দ্য কমিটি হ্যাজ, অডিয়েন্স হ্যাভ হবে, ঠিক আছে, হ্যাভ, তারপর যা খুশি তুমি লিখতে পারো, হ্যাভ বিন টেকেন দ্য অ্যাকশনস এরকম কিছু একটা। অডিয়েন্সের ক্ষেত্রে রুলটা অলওয়েজ মনে রাখবে, একদম মাথায় গেঁথে নেবে, অডিয়েন্স দেখলেই কিন্তু এখানে হ্যাভ প্লুরাল বসাতে হবে, ঠিক আছে, তখন কিন্তু হ্যাজ করা যাবে না। কমিটির ক্ষেত্রে অলওয়েজ হ্যাজ। এইগুলো একটু চর্চা করবে। এই রুল 8টা রুল 9 এর হচ্ছে বিপরীত ধর্মী, দুটো 3টে জিনিস মনে রাখবে, জুরি আর অডিয়েন্স, এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। বেশ, এই অবধি রুল 10-এ আসি আমরা। খাতায় এগুলো পারলে একটু নোট করে নিও তোমরা যারা করছো এটা, তাহলে আর বারবার করে এদিক ওদিক ঘাঁটতে হবে না, এখানেই পেয়ে যাবে। রুল 10 কি? ফিক্সড অ্যামাউন্ট, মানে নির্দিষ্ট পরিমাণ, আমি বাংলায় লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে। নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ তারপরে হচ্ছে সার্টেন ওয়েট, নির্দিষ্ট ওজন, সার্টেন ওয়েট, সার্টেন পিরিয়ড, নির্দিষ্ট সময় ধরে, পিরিয়ড, সার্টেন ডিস্টেন্স, ডিস্টেন্স, কোনো নির্দিষ্ট কিছু দেখলে সার্টেন ডিস্টেন্স, সার্টেন হাইট, মানে যেটা পরিমাপযোগ্য আর কি, হাইট। হুম, ভার্ব উইল বি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। দেখো, দেখো এক্সাম্পলের মধ্যে আমরা দিচ্ছি 100 রুপিস, 100 রুপিস, রুপিস, রুপিস ড্যাশ ইন মাই পকেট। এখানে কি হবে?
ভার্ব সিঙ্গুলার, হুম, তাহলে আমি ইজ আর দিলাম আর হ্যাভ দিলাম, কোনটা হবে? is, ইজ। ভুলটা কোথায় হবে তাড়াহুড়োতে সেটাও বলে দিই, একটু লিখে নাও। যেখানে ভুল হবে সেটা হচ্ছে, এটা তুমি ঠিকই বলেছো, ভুল হবে এই রুপিজের পি ডাবল ই এস, হ্যাঁ পি ডাবল ই এস, এখানে একটা ই এখানে একটা ই এস, পি ডাবল এস রুপিজ, 100 রুপিজের এই এসটা দেখে প্লুরাল করে দিও না, করে দিও না, মানে কাউন্টেবল তো না, কাউন্টেবল তো 100 রুপিজ তো গোনা যায়, সেগুলোর ক্ষেত্রে তুমি অলওয়েজ সিঙ্গুলার করবে। যেমন 10 মাইলস ড্যাশ এ লং জার্নি, কি হবে সিঙ্গুলার ভার্ব যদি বসাই? ইজ আর হ্যাভ, কোনটা হবে? ইজ, ইজ, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? দেখো, হুম, তো এইটা হচ্ছে মেন থিঙ্কিং। এই যে মাইলস, মাইলস দেখে ইয়েস করবে না, 10 মাইলস একটাই ওয়ার্ড, তাই সিঙ্গুলার হচ্ছে। 10 মাইল একটা নির্দিষ্ট ডিস্টেন্স, নির্দিষ্ট কোনো পরিমাণ ডিস্টেন্স, উচ্চতা, হাইট কিছু যদি নির্দিষ্ট করে দেয় তখন ভার্বটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলারই হবে, ঠিক আছে? এর জন্য মনে থাকে, খুব ইম্পর্টেন্ট রুল। হ্যাঁ, আমি স্টার্ট দিয়ে দিলাম, এগুলো থেকেই তোমাদের হয়ে যাবে। ক্লার্কশিপ টার্কশিপ ডাব্লিউবিসিএস ফিল্ম যা হবে এর মধ্যে থেকেই হবে। বেশ, এবার রুল 11, রুল 11, আচ্ছা রুল 11টা লেখো, সরি রুল বানানটা আমি ভুল লিখে দিলাম। রুল 11, আচ্ছা রুল 11 কি বলছে? ইচ, এভরি, এভরিওয়ান, এভরিওয়ান, তারপর হচ্ছে সামবডি, সামবডি, নোবডি, নান, নান, ওয়ান, এনি, আচ্ছা মেনি এ, মেনি এ এটাকে গোল দিয়ে রাখো এভাবে, মেনি এ, মোর, মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ান, থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, হবে, ব্যাস এইগুলো দেখলেই বুঝে যাবে ভার্ব সিঙ্গুলার। এবার একটা ট্রিক ট্রিক বলে দিই না, এখানে নোটস বলে, কি নোটস বা ফুট নোটস বলে লিখে রাখো, নোটস বলে এখানটায়, এটা জেনে রাখা ভালো। মেনি এই শব্দ আর মেনি এ, এই দুটি শব্দ, মেনি এ, মেনি যদি শব্দ তুমি দেখো তাহলে প্লুরাল, চোখ বন্ধ করে প্লুরাল, আর মেনি এ হলে সিঙ্গুলার, ঠিক আছে? এই দুটো মনে রাখো, মেনি আর মেনি এ, এই দুটো গুলিয়ে যেতে পারে, ওই জন্য আমি আলাদা করে দিলাম আবার। হ্যাঁ, মেনি এ আর মেনি, বেশ, আচ্ছা আচ্ছা আরেকটা এক্সেপশন মতো দিয়ে দিই নোটস, সেটা হচ্ছে বাক্যের শুরুতে যদি ইচ থাকে, যদি ইচ থাকে তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার, বাকি যে কোনো জায়গায় প্লুরাল।
যে কোনো জায়গায় প্লুরাল। তো এই কটা নোটস আর এই রুল 11টা লিখে নাও, এবার এক্সাম্পল দিলেই বুঝতে পারবে জিনিসটা কি। বেশ, দেখো এবার এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। ধরো each student have oblique has come, একটা দিলাম। আচ্ছা, many a student have oblique has done their homework HW। আচ্ছা, আচ্ছা, a good many have oblique has come nobody is oblique are present। বলো প্রথমটা, বলো শ্রেয়া কি হবে? হ্যাজ হবে। বেশ, ইচ দেখেছি, এখানে স্টুডেন্ট ডিক ভাবার দরকার নেই, ইচ বাক্যের শুরুতে আছে, তাই এখানে আমার সিঙ্গুলার হলো। ইচটা এখানে ভরে দিত বা এখানে ভরে দিত, তখন কিন্তু আমাকে প্লুরাল দেখতে হতো। ইচ বাক্যের শুরুতে আছে, তাহলে বাক্যের শুরুতে ইচ, তাই সিঙ্গুলার নিলাম। আচ্ছা, তারপরেরটা বলো কি আসো একবার দেখি। আচ্ছা, দিশা বলো তারপরেরটা কি হবে? Many a student has done their homework. কেন মেনি এ থাকলে সিঙ্গুলার নিতে হয়, ঠিক আছে? Singular. আচ্ছা, আচ্ছা, মেনি যদি লিখতাম মেনি, এইটাকে যদি চেঞ্জ করে এটা মুছতাম, তাহলে কি এরর আমাকে চেঞ্জ করতে হতো, কি চেঞ্জ করতে হতো? তাহলে আমি যদি যদি চেঞ্জ করে দিতাম, তখন হ্যাভ হতো। হ্যাভ হতো আর মেনি স্টুডেন্টস হতো, তবেই তো হ্যাভ হবে, ঠিক আছে? এটা হতো। বেশ, আচ্ছা, এবার অন্যতমা বলো, এ গড মেনি, সরি এ গড নয়, গুড মেনি। এটা হ্যাজ হবে। হ্যাজ নয়, মেনি, শুধু হ্যাজ মেনি আছে। বলেছি হ্যাজ। কোনটা বলছো, এটা না এটা? ও হ্যাজ বলছি, মানে গুড মানি বলছে না। হ্যাঁ মেনি, ও তোমাকে আচ্ছা, পরে ভুলটা কি কিছু নেই। পড়ালাম? আচ্ছা, পরে মেনি এ পরে আছে, কিছু নেই, ঠিক আছে। মেনি এ আছে, তাহলে ঠিক singular, আছে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, হ্যাভ হবে, হ্যাঁ। তারপরটা অন্য বলো, নবনীতা বলো, নোবডি ইজ অবলিক আর, কি হবে এটা? Is. ইজ, কেন? নোবডি থাকলে সিঙ্গুলার নিতে হবে। ব্যাস, এই যে রুল। বেশ, এই রুলটাও স্টার্ট দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট রুল। এরপরে আমরা আসছি হচ্ছে রুল, এটা কত করলাম আমরা রুল? দাঁড়াও, 11। 11। বেশ, এবার রুল 12তে যাচ্ছি। রুল 12, রুল 12। রুল 12টা হচ্ছে ওই একই রকম একটা এর মতনই, ঠিক আছে? রুল 12, রুল 12 তো এরকম লিখে নাও, কিছু পয়েন্ট আছে। ইচ অফ, ওখানে শুধু ইচ, এখানে যদি ইচ অফ থাকে একসাথে, এভরি অফ, ওয়ান অফ, ওয়ান অফ, সেইগুলোর ক্ষেত্রে
এগুলোর ক্ষেত্রে প্লুরাল ব্যবহার করতে হবে। গুলোর ক্ষেত্রে প্লুরাল ভাব হবে, প্লুরাল ভাব। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, বাকি আর দিচ্ছি না, তোমরা দেখলে এইগুলো দেখলেই বুঝে যাবে। যেমন ধরো ওয়ান অফ দ্য বয়েজ, ঠিক আছে, ওয়ান অফ দ্য বয়েজ, তখন তোমাকে কি নিতে হবে? প্লুরাল। তাহলে তুমি হ্যাভ নিলে, হ্যাভ ডান হিজ ওয়ার্ক, ডান হিজ ওয়ার্ক। বেশ, ঠিক আছে। এবার একটা দিচ্ছি, রুল 11-12 এর মিশিয়ে, ঠিক আছে। এবার তোমরা বলবে কোথায় কি এরর হবে। এটা হচ্ছে উই ইচ ড্যাশ এ ডিউটি টুয়ার্ডস আওয়ার নেশন। এখানে হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ, কি হবে সবাই বলো দেখি। হ্যাজ have, নেব। কতজন আসবে একবার দেখে নি, দাঁড়াও। বলো সবাই, বলো, শ্রেয়া বলো কি হবে এটা। have, আর নবনীতা বলো, দিশা বলো, অনতা বলো, পরপর বলে দাও কি হবে। আমি হ্যাজ বলছি। আর নবনীতা আর দিশা কি বলছো? has, সবাই হ্যাজ। নবনীতার কি অন্য কোনো মনে হচ্ছে কিছু? এটা হ্যাঁ, কিন্তু আমি বলেছিলাম ইচ থাকলে, ইচ যদি বাক্যের শুরুতে হয়, দেখো পয়েন্টটা, তাহলেই বুঝতে পারবে। বা ইচটা বাক্যের শুরুতে নেই, উইটা বাক্যের শুরুতে আছে, তাহলে ইচ থাকলে এখানে কিন্তু হ্যাভ বসাতে হবে। এবার রুলটা দেখো আগের খাতাতে লিখলে খেয়াল থাকবে, রুলটা যদি উল্টে পাল্টা দেখো বুঝতে পারবে। আমি স্ক্রল করে দেখানোর চেষ্টা করছি, একটু স্লো আছে হোয়াইট বোর্ডটা, বুঝতে পারবে। বাক্যের শুরুতে দেখো লিখেছি, ওই জন্যই এইটা দিলাম। ইচ দেখলে ভুল হয়, ঠিক আছে। এই যে ইচ বাক্যের শুরুতে যদি থাকে তাহলেই শুধুমাত্র কিন্তু ইয়ে হবে। বাক্যের শুরুতে যদি ইচ থাকে তাহলে সিঙ্গুলার, বাকি যে কোনো জায়গায় প্লুরাল। ইচটা কোথায় ছিল? বাক্যের শুরুতে ছিল না, বাক্যের মধ্যেখানে ছিল উই এর পর, তাই জন্য এটা কিন্তু প্লুরাল হলো। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম, ঠিক আছে, যাচ্ছে। এই ট্রিক্স গুলো থাকবে, মানে ট্রিক্স বলবো না, এগুলো একটু থাকবে, ঠিক আছে। বেশ, এবার হচ্ছে, বেশ, এবার রুল কত? রুল 13। রুল 13, রুল 13। এই ভুলটা করো না, মানে ইচটা কিন্তু এইখানটায় আছে, ইচটা যদি ইচ উই দিয়ে শুরু হতো তাহলে তুমি লাগাতে পারতে, ঠিক আছে। মানে অনেকের মধ্যে তোমাকে শুধু বলা হচ্ছে তাই সিঙ্গুলার, এখানে উই ইচ বলতে, ঠিক আছে, তাই জন্য কিন্তু প্রত্যেকে আমরা, তাই প্রত্যেককে যখন তুমি বলছো তখন প্লুরাল হয়ে যাচ্ছে। আমি উই ইচ হ্যাভ বললাম না, এই জন্য শুনতে কেমন একটা লাগছে, উই ইচ হ্যাভ। সুন্দর লাগবে, জানি না, ওই জন্যই বললাম। হ্যাঁ আমরা গুলো ভুল লিখি, ঠিক আছে, ভুল লিখি। আচ্ছা, এরকম সেন্টেন্সও তোমাকে দেখাতে পারবো যেখানে আই ওয়্যার ব্যবহার হচ্ছে, দেখাচ্ছি হ্যাঁ, চলো। সেটা তো কন্ডিশনাল সেন্টেন্স, এন্ড দ্যাট ইজ রাইট। আই ওয়ার তো হয় তো। দেখো, যদি সেন্টেন্সে, যদি সেন্টেন্সে টেন্সে ইফ অ্যাজ, ইফ অ্যাজ ইফ, সরি, ইফ অ্যাজ ইফ কমাটা হবে না, অ্যাজ দো, সাপোজ, সাপোজ, হুম, সাপোজ,
আই উইশ মানে উইশ অর্থে, আই উইশ যদি এরকম থাকে, দেন ভার্ব উইল বি প্লুরাল। প্লুরাল হবে। যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, এটা রুল 13টা একটু পিকুলিয়ার লাগবে দেখতে, হ্যাঁ। যেমন ধরো আই উইশ, আই উইশ এটা দেয় না চট করে, হ্যাঁ। এখানে কিন্তু আই ওয়্যার হয়, এ বার্ড। যদি আমি পাখি হতাম, এরকম একটা ব্যাপার। যখন এই যদি হতাম এই অর্থে যদি ব্যবহার হয়, তখন কিন্তু তোমাকে ওয়্যার ব্যবহার করতে হবে। ইফ দিয়ে শুরু হচ্ছে, মানে আই উইশ করছি, তাই না? যখন উইশ, আই উইশ করছি, তখনই কিন্তু ভার্বটা প্লুরাল নিতে হবে, ঠিক আছে? এটা মনে রেখো একটু। বেশ। আবার ধরো এরকম যদি আমরা করতাম যে ইফ হি ড্যাশ রিচ, হি উড হেল্প, এক মিনিট, পেন ট্যাবটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, দাঁড়াও। হেল্প আদার্স। এইখানে কিন্তু তুমি ইফ হি ওয়াজ রিচ করতে পারবে না, ঠিক আছে? তোমাকে হি ওয়্যারই করতে হবে। ইফ রয়েছে সেন্টেন্স, ওয়্যার। এগুলো বর্তমান ইংরেজি বইতে এই রুল উঠিয়ে দিয়েছে ওরা, এখন আর নেই। কিন্তু ওল্ড ইংলিশ যেগুলো একদম মানে যারা প্রপার ইংরেজি বলে, ইংরেজি সাহিত্যে যারা গ্রামারে কোনো ভুল করে না, তারা কিন্তু এগুলো প্রত্যেকটা মেনটেন করে। বরঞ্চ কেউ ইফ ওয়্যার যদি কেউ দেখে, বলবে বইয়ে প্রিন্টিং মিস্টেক। কিন্তু সে এই রুল যদি না জানে, ইফ থাকলে কি হয়, অ্যাজ ইফ থাকলে কি হয়, তখন কিন্তু সে এই জিনিসটা বলবে। যার মানে এই সেন্টেন্সটা কি, ইফ হি ওয়্যার রিচ হি উড হেল্প ইফ, কল্পনাবাচক, ঠিক আছে? রূপক ধর্মী যখন বাক্য হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে। কেন বলো তো? ফিলিংটা এখানে এরকম আসছে, ইফ হি ওয়্যার রিচ, সে কতটা ধনী হতো, কত টাকা ইনকাম করতো, কোন দিকে সে ধনীর কথা বলছে। এই ধনী শব্দটা কিন্তু প্লুরাল হিসেবে ভাবটাকে ইনফ্লুয়েন্স করছে, তাই জন্য হি ওয়্যার করছি আমরা, ঠিক আছে? যদি ইফটা না ব্যবহার করতাম, তাহলে হি ওয়াজ রিচ করতাম, ঠিক আছে? বেশ। রুল 14, এটা পিকিউলিয়ার রুল। আমার যতদূর ধারণা পিএসসি তে দেবে না এটা, ঠিক আছে? পিএসসি তে দেবে না। আচ্ছা, এক মিনিট একটু দাঁড়াও। রুলটা বলো তো এবার কত নম্বর হবে? 13 হয়ে গেছে। আচ্ছা, রুল 14। রুল 14 হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি বলো? ন্যারেশন করানোর সময় বলেছিলাম। অপটেটিভ মানে ওই উইশ প্রে ওইগুলো তো। ঠিক, উইথ অপটেটিভ সেন্টেন্স। এটার ক্ষেত্রে প্লুরাল হয় ভার্ব। আচ্ছা, গড সেভ দ্য কিং, এটা আমি একটা ট্রিক বলে দিচ্ছি। গড সেভ দ্য কিং। তো অন্যান্য ধর্ম যেগুলো, যেরকম ইসলাম ধর্ম বা শিখ, মানে বেসিক্যালি যে তোমার ইয়ে ধর্ম আমাদের, ইহুদি বা তোমার ধরো খ্রিস্টান, তাদের কিন্তু গড বলতে ওরা একটা প্রতীককে বোঝে। এবার আমরা যারা সনাতনী হিন্দুদের থেকে বিলং করি, তারা গড বলতে 33 কোটি দেবতাকে বুঝি। তাই না? আমরা এইখানে গড বলতে আমরা নেব হচ্ছে 33 কোটি দেবতা, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো, এটা ট্রিক, এটা কোনো ইয়ে না। যদি ইংরেজি সাহিত্য, ওদের ইংরেজি সাহিত্যটা যেহেতু ইংল্যান্ডের, তাই জন্য ওরা গডকে হিসাবে নিচ্ছে, মানে মানে ওরা সিঙ্গুলার নিত, কিন্তু ওরা, আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো গড 33 কোটি দেবতা, তাই এখানে আমরা প্লুরাল নেব, ঠিক আছে? ওরা ওরা কিন্তু গডকে সিঙ্গেল পার্সন হিসাবে দেখে, কিন্তু লেখার সময় প্লুরালে দেখে। আর আমরা মনে রাখবো কি করে, যে 33 কোটি দেবতা, তাই আমরা এখানে প্লুরাল নেব, সেরকম, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে নেব আমরা। এটা হচ্ছে ট্রিক, এটা তুমি মনে নাও রাখতে পারো। কিন্তু অপটেটিভ সেন্টেন্স, যেহেতু গড সেভ হিম, তুমি গডকে বলছো যে যেন রাজা বাঁচুক, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ওরা প্লুরাল ব্যবহার করে, ঠিক আছে? আর আমরা ট্রিক হিসাবে মনে রাখতে পারি এটা। আচ্ছা, আরেকটা দেখো, লং লিভ দ্য কুইন। কারোর জন্য তুমি প্রার্থনা করছো যে উম, যে রানীর জীবনটা অনেকদিন বাঁচুক বা সে অনেকদিন দীর্ঘজীবী হোক, তখন কিন্তু এই লং লিভ হবে, ঠিক আছে? তখন আর সিঙ্গুলার তুমি ব্যবহার করতে পারবে না। বেশ। বেশ, তারপর হচ্ছে রুল 15। রুল 15, রুল 15। বেশ, রুল 15 কি বলছে? আচ্ছা, এ লার্জ নাম্বার অফ, সরি, এ লার্জ নাম্বার of
a larger number of, a large number of, দুটো হবে, of a great number of এইগুলো যদি দেখো তাহলে তোমার প্লুরাল হবে, বেশ, প্লুরাল হবে যদি কাউন্টেবল হয়, কাউন্টেবল নাউন। এটাই, আর দুটো রুল আছে আমাদের, করে নিলেই হয়ে যাবে। তাহলে আমাদের পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাবতীয় যা প্রশ্ন আসে এই কটা রুলের মধ্যে থেকে আসবে। কাজ হচ্ছে রুলগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো একটা এক্সাম্পল এরকম, এ নাম্বার অফ স্টুডেন্টস, were present, তাহলে লার্জ নাম্বার অফ স্টুডেন্টস যদি বলি, আচ্ছা এটা না করে আমরা বলি এ লার্জ নাম্বার করে দাও, এ লার্জ নাম্বার স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। বেশ, এরকম টাইপের দেবে, ঠিক আছে? আচ্ছা, বেশ, এবারে যদি এইখানে এটা এ লার্জ নাম্বার না বলে বা এ নাম্বার না বলে আমরা যদি বলি দ্য নাম্বার অফ বয়েজ, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এবার কি হবে? ওয়াজ অবলিক ওয়্যার, সিঙ্গুলার হবে। কেন বলো দেখিনি? দুটোই তো কাউন্টেবল। দা নাম্বার অফ বলতে, এটা আমার যা কনসেপ্ট আছে, দা নাম্বার অফ বলতে আমরা একটা একটা মানে ফিক্সড বুঝিয়ে দিই, ওই জন্য ওর জন্য ওয়াজ করব। এ লার্জ নাম্বার, সব থেকে যাদের ইংরেজির ফিলিং এ অসুবিধা হচ্ছে, এ লার্জ নাম্বার রুলে এ আছে তাই প্লুরাল লাগাবো, দা আছে তাই সিঙ্গুলার লাগাবো, ঠিক আছে? এবার যদি আমার কোনো আনকাউন্টেবল নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, কখন সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে কাউন্টেবল নাউন ছিল, এবার আনকাউন্টেবল নাউন ছিল, যেটাকে গোনা যায় না, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন মানে মিল্ক। এই 16 আর 17, এই তোমার কত নাম্বার এটা? 15 আর 16 কাউন্টেবল। এবার আনকাউন্টেবল নাউন যদি হয় এর সাথেই করে নাও, তাহলে কিন্তু সিঙ্গুলার। কারণ এখানে দেখো দ্য নাম্বার অফ স্টুডেন্টস আনকাউন্টেবল, কিন্তু এর লার্জ নাম্বার অফ স্টুডেন্টস যখন তুমি বলে দেবে, সরি এখানে এটা অন্য বলছি, যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে সিঙ্গুলার। তাহলে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন ধরো দ্য অ্যামাউন্ট অফ মানি, কত মানি তুমি বলছোই না, 50 রুপিস 20 রুপিস কিছু বলছো না, এই 100 রুপিস যদি বলতে তাহলে গুনে নিলে কাউন্টেবল, তাহলে তখন সিঙ্গুলার লাগিয়ে দিলে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এরকম যেমন আমি বলছিলাম যে কাউন্টেবল আনকাউন্টেবলের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছিলাম না, যে যেমন 100 রুপিস ইজ ইন মাই পকেট, এরকম। এবার যদি এইগুলোর ক্ষেত্রে যদি আনকাউন্টেবল হয়ে যায় মানি, সেক্ষেত্রেও কিন্তু আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি অনেক ক্ষেত্রে। দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ নট সাফিসিয়েন্ট, দেখো আমি বলে দিচ্ছি, ইজ নট সাফিসিয়েন্ট, দুটো সেন্টেন্সই লিখছি, দুটোই ঠিক দেখাচ্ছি। এ অ্যামাউন্ট অফ মানি ইজ নট সাফিসিয়েন্ট, আর আমি যদি বলতাম এখানে রুপিস, যদি রুপিস বলতাম তাহলে কাউন্টেবল হতো, কিন্তু এখানে অ্যামাউন্ট অফ মানি বলেছি আনকাউন্টেবল, তাই জন্য কিন্তু সিঙ্গুলার লাগাবো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে জিনিসটা। দাঁড়াও, আরেকটা এক্সাম্পল আছে যেটা পিএসসি দিয়েছিল, এই এক্সাম্পলটা আমি একটু বার করে দেখছি কোথায় আছে, 1 মিনিট ওয়েট করো। হ্যাঁ, এই এক্সাম্পলটা দেখো, এটা একটা আর এটা একটা। অল দ্য মিল্ক আমি যদি লিখতাম ওয়্যার ইউজড ইন প্রিপারেশন অফ সুইটস, তাহলে অল দ্য মিল্ক, তুমি মিল্কের পরিমাণ জানো না তাই এখানে সিঙ্গুলার লাগাবে, আনকাউন্টেবল, ঠিক আছে? বুঝতে পারলাম এইটা? দেখো মোটামুটি এই যে রুল আমি বলে দিলাম এই রুলের মধ্যেই থাকবে, এর বাইরে খুব একটা যাবে না। এ কটা করলেই তোমাদের পিএসসির জন্য কিন্তু কভার হয়ে যাবে, আমার যা আইডিয়া।
ঠিক আছে? এই কটা রুল মোটামুটি একটু দেখবে। আপাতত ক্লার্কশিপটা মানে উতরে যাক, তারপরে যদি পরবর্তীকালে অন্য কিছুতে লাগে তখন আরো তো রুল আছে, সেগুলো করবে। আমার টার্গেট হচ্ছে যে অল্প সময়ের মধ্যে মেইন জায়গা যেখান থেকে প্রশ্ন পড়ে সেই জায়গাগুলোকে করিয়ে দেওয়া, যাতে